প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর। সবাইকে স্বাগতম ইবিডিতে। আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। পূর্বের অংশগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং ধারা সম্পর্কিত কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সংখ্যা পদ্ধতি 4 ধরনের 12 ধরনের রূপান্তর নিয়ে প্রথম অংশটা স্টার্ট করতে যাচ্ছি। সো আমরা সবাই প্রাথমিক অংশটুকু পড়েছি, যদি না পড়ে থাকি তাহলে অবশ্যই প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখে ফেলবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশ, যার নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। আমরা সবাই জানি মূলত সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল মানে কি? স্থান ভিত্তিকভাবে যার মান পরিবর্তন হয় না, সর্বক্ষেত্রে মানটা একই রকমভাবে প্রদর্শিত হয়। অপরদিকে নন পজিশনাল, যেটা দ্বারা বোঝাচ্ছে স্থান পরিবর্তনের সাথে সাথে যার মানও পরিবর্তন হয়ে যায়। এরপরে আমরা দেখছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সর্বমোট 4 ধরনের: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। উল্লেখ্য বিষয় যে ডেসিমালকে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। ডেসিমালকে আমরা কি বলতে পারি? ডেসিমালকে ডেসিমাল না বলে ক্ষেত্র বিশেষে ডেসিমালকে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, কিংবা ডেসিমালকে আমাদের সংখ্যা পদ্ধতিও বলা হয়, যার বেস বা ভিত্তি কত? 10। আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 হওয়ার কারণ এখানে সর্বমোট 10টি মৌলিক অঙ্ক রয়েছে, 0 to 9। বাইনারি বেস বা ভিত্তি 2, তার মানে 2টি অঙ্ক রয়েছে, 0 এবং 1। অক্টালের বেস বা ভিত্তি 8, তার মানে 8টি মৌলিক অঙ্ক এর মধ্যে বিদ্যমান রয়েছে। এবং সর্বশেষে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, যার বেস বা ভিত্তি 16, তার মানে 16টি মৌলিক অঙ্ক থাকবার কথা, 0 to 9। তারপরে কিন্তু 10, 11, 12, 13, 14, 15 এরা অ্যালাউ না। হেক্সাডেসিমালে 10, 11, 12, 13, 14, 15 এরা অ্যালাউ না। কারণ 10, 11, 12, 13, 14, 15কে মৌলিক না। এখান থেকে আমরা বেস বা ভিত্তির সংজ্ঞাটাতে ক্ল্যারিফাইড করতে পারি যে বেস বা ভিত্তি কি। কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে মূলত বোঝায় সেই সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান সর্বমোট মানে 16টি এখানে রয়েছে, তাই সর্বমোট বলছি, সর্বমোট মৌলিক অঙ্ক বা প্রতীককে বোঝানো হচ্ছে। মৌলিক অঙ্ক হতে হবে, 10 তো মৌলিক না, তাই তাদের পরিবর্তে 10-এর জন্য A, B, C, D, 10-এর জন্য A, 11-এর জন্য B, 12-এর জন্য C, 13-এর জন্য D, 14-এর জন্য E এবং 15-এর জন্য F ব্যবহার করছি। তার মানে কোথাও যদি কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা A, B, C, D, F দেখতে পাই, তার মানে সেটা নিঃসন্দেহে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি 16। সো এখন আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাব। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির 12 ধরনের রূপান্তর রয়েছে, ঠিক আছে? এই 12 ধরনের রূপান্তরের বাইরেও 2টি MCQ পদ্ধতি রয়েছে, হ্যাঁ? তো আমরা সেই MCQ পদ্ধতিগুলো শিখব। সো 12 ধরনের রূপান্তর পদ্ধতি কি কি মূলত সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রাথমিক অবস্থায় আমরা জানবো যে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। তারপরে শিখব অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। এখানে প্রশ্ন আসতে পারে যে বাইনারি থেকে কেন ডেসিমাল না, বা ডেসিমাল থেকে কেন বাইনারি আমরা শিখবো না, ডেসিমাল থেকে কেন আমরা বাইনারি শিখবো না। কারণ এই দুইটা হচ্ছে MCQ পদ্ধতিতে শিখবো আমরা। শুরুতে আমরা এই দুইটা MCQ পদ্ধতি শিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। B মানে বাইনারি, O মানে অক্টাল, H মানে হেক্সাডেসিমাল। তারপর আমরা শিখবো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল শিখবো, ঠিক আছে? তারপরে শিখবো ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, ঠিক আছে? তো খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভালো মতনই দেখতে পাচ্ছি, বাইনারি থেকে ডেসিমাল একটা সংখ্যা পদ্ধতির আলোচনা আমরা করব। তো এখানে যে বাইনারি থেকে ডেসিমাল যে পদ্ধতিটা শিখবো সেটা হবে MCQ পদ্ধতি, এটা হবে CQ পদ্ধতি। আবার ডেসিমাল থেকে বাইনারি আমরা আলোচনা করব। ডেসিমাল থেকে বাইনারি দেখো এখানে আমরা আলোচনা করছি, ঠিক আছে? এখানে যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি, আর ডেসিমাল থেকে বাইনারি এখানে যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে MCQ পদ্ধতি হবে, ঠিক আছে? এবং আরও 2টি সংখ্যা পদ্ধতি রয়েছে যারা মূলত এই 2টা অংশের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যে বাইনারি থেকে বাকি 2টা বা বাকি 2টা থেকে বাইনারি পারবে, সে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তরও পারবে। তো এই ছিল সাধারণ আলোচনা। তো আমরা 12 ধরনের রূপান্তর শিখবো, তার মধ্যে 2টা MCQ পদ্ধতিও রয়েছে। তো আমরা আমাদের এই পর্যায়ে আমাদের ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। তো ডেসিমালকে বললাম দশমিক বা আমাদের সংখ্যা পদ্ধতি, এটা মনে রাখা লাগবে। এবং একটা জিনিস, বাইনারিকে বলা হচ্ছে একে বলা হয় ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সংখ্যা পদ্ধতি। আমরা ত্রিপুরীয় সাবজেক্টের নাম শুনেছি, একটা ইলেকট্রিক্যাল এবং একটা ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল কি? লাইট ফ্যান, এদেরকে ইলেকট্রিক্যাল বলছে। আর ইলেকট্রনিক্স মানে কি? কোনো ডিভাইসকে বোঝাচ্ছে, যেমন ফোন, কম্পিউটার, এসি, টিভি, ফ্রিজ, যেগুলো প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
তো এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স। তো বাইনারি হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সংখ্যা পদ্ধতি। আমরা অনেকে কম্পিউটার বলি, কম্পিউটার ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক্স। এরপর আসে অক্টাল। অক্টালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বড় বড় বাইনারিকে ছোট ছোট মানের প্রদর্শনের জন্য অক্টাল ব্যবহার করা হয়। বড় বড় বাইনারিকে আমরা রূপান্তরে দেখব। আর যদি বড় বড় মানকে আরও ছোটোভাবে উপস্থাপন করতে চাই তাহলে ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল। সো বড় বড় মানকে ছোট করে উপস্থাপনের জন্য অক্টাল বা আরও ছোট করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর ব্যবহার করা হয়। সো আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের আরও কিছু বেসিক বিষয় জানা উচিত, সেটা হচ্ছে কি অক্টালের বেস বা ভিত্তি 8। তো এই যে অক্টালের বেস বা ভিত্তি আমরা 8 বলছি, অক্টালের বেস বা ভিত্তি 8কে আমরা খেয়াল করে দেখব। একটু এখানে লিখি, অক্টালের বেস বা ভিত্তি 8, একে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে পাওয়ার কত হচ্ছে তার? 2 টু দি পাওয়ার 3। পাওয়ার হচ্ছে, পাওয়ার বা ঘাত হচ্ছে 3। আরেকটা জিনিস, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল একটা সংখ্যা পদ্ধতি রয়েছে যার বেস বা ভিত্তি কত? 16। তো হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16 কে আমরা 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? পাওয়ারে 4 লিখতে পারি। ঠিক আছে? তাহলে একটা জিনিস মাথায় রাখবো, অক্টাল সবসময় ঘাত বা ভিত্তি কত নিয়ে কাজ করে? 3 নিয়ে কাজ করে। আর হেক্সাডেসিমাল কত ঘাত নিয়ে কাজ করে? 4 ভিত্তি নিয়ে কাজ করে। তো রূপান্তরের আগে এই বিষয়গুলো একটু স্পষ্ট করা উচিত ছিল, তাই আমি এগুলো করলাম। তো প্রথমে আমরা এই যে এমসিকিউ দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তারপরে মূল যে 12টার সংখ্যা পদ্ধতি রূপান্তর তাতে যাব। সো স্টার্ট করছি। এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম কনভারসেশন। নাম্বার সিস্টেম কনভারসেশন। আশা করি এই রূপান্তরগুলো তোমাদের অনেক প্রয়োজন হবে। সৃজনশীল বলো বা এমসিকিউ বলো, অবশ্যই রূপান্তর আসবে এবং একই সাথে একাডেমিক অ্যাডমিশনে সমানভাবে এই টপিকটা গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের সংখ্যা পদ্ধতির নাম রয়েছে, যে সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল। ঠিক আছে? ডেসিমাল বা কি বলতে পারি? ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বা আমাদের সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কাদের সংখ্যা পদ্ধতি? আমাদের সংখ্যা পদ্ধতি বলছে। তো দেখো, আমরা আমাদের সংখ্যা পদ্ধতি থেকে যদি বাইনারি সংখ্যা পদ্ধতি, কি সংখ্যা পদ্ধতি বলছি? বাইনারি সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, যার বেস বা ভিত্তি কত? যার বেস বা ভিত্তি 2। তো বাইনারির মধ্যে কম্পিউটারও তো পড়ে, তাই না? সো দেখো, আমরা আমাদের সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ বেস বা ভিত্তি 10 থেকে যদি বেস বা ভিত্তি 2 রূপান্তর করি, তবে তার ক্ষেত্রে একটা এমসিকিউ পদ্ধতি আমরা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি। তবে মনে রাখতে হবে, এমসিকিউ পদ্ধতি কখন অ্যাপ্লাই হবে? যখন সংখ্যাটি শুধু পূর্ণাংশ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? পূর্ণাংশ দেওয়া থাকবে। যদি সংখ্যাটার পূর্ণাংশ মান দেওয়া থাকে তখন শুধু এমসিকিউ এই পদ্ধতিটা কার্যকর হবে। ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ পদ্ধতির নাম্বার কত? 1। ওকে, তো ধরো আমরা আমাদের সংখ্যা, আমরা তো আমাদের অক্ষর বা অঙ্কগুলোকে তো কম্পিউটারকে বোঝাই। তো ধরো আমরা আমাদের একটা সংখ্যা লিখছি, ধরো সংখ্যাটা একটু বড় মানেই লেখা যাক, 67 হচ্ছে আমাদের সংখ্যা। সেটা হচ্ছে কি আমাদের সংখ্যা, সেটাকে বেস বা ভিত্তি 2 এ রূপান্তর করতে চাচ্ছি। ঠিক আছে? বেস বা ভিত্তি 10 থেকে বেস বা ভিত্তি 2 রূপান্তর করতে চাচ্ছি। তবে কিভাবে করব সেটা? বেস বা ভিত্তি 10 থেকে কত? বেস বা ভিত্তি 2। আমরা এখানে কিন্তু আমাদের বেস বা ভিত্তি কত? 10 নিয়ে কাজ করতে হবে। 10 থেকে বেস বা ভিত্তি কত নিয়ে কাজ করব? 2 নিয়ে কাজ করব। তো আমাদের সংখ্যাটা হচ্ছে 67, তাকে বেস বা ভিত্তি 2 এ নিয়ে যাচ্ছি। 2 এ নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে এমসিকিউ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে, তার আগে আমরা একটু স্পষ্ট থাকবো। এই পদ্ধতি শুধু এমসিকিউ এর ক্ষেত্রে কার্যকর, যখন শুধু পূর্ণাংশের মান দেওয়া থাকবে, কোনো ভগ্নাংশের মান থাকবে না। এই যে দশমিক চিহ্নটা দিচ্ছি না, দশমিক চিহ্নকে আইসিটির ভাষায় বলা হয় র্যাডিক্স পয়েন্ট। কি বলা হয়? এই দশমিক বিন্দুটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। প্রশ্ন আসতে পারে র্যাডিক্স পয়েন্ট কি? তখন তোমরা উত্তরে বলবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত ধরনের? 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতির পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝে যে দশমিক বিন্দু থাকে তাকে কি বলা হয়? র্যাডিক্স পয়েন্ট বলে। ডেসিমাল, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালের মাঝখানে যে দশমিক বিন্দু থাকে তাকে কি বলে? র্যাডিক্স পয়েন্ট বলে। তো খেয়াল করে দেখি, সেই র্যাডিক্স পয়েন্টের পরে কোনো ভগ্নাংশের মান যদি না থাকে তখনই কেবল এই এমসিকিউ পদ্ধতিটা অ্যাপ্লাইয়েবল। তো পদ্ধতিটা কি? আমি একটু আলোচনায় চলে যাই। আলোচনাটা হচ্ছে এরকম যে যখন আমরা একটা মানকে বাইনারিতে রূপান্তর করব, তখন আমরা আরবি হরফ কোন দিক থেকে লিখি? আমরা সবাই জানি আরবি হরফ কোন দিক থেকে লিখতে হয়? ডান দিক থেকে। ডান দিক থেকে লিখবো 1। তারপরে 1 এর ডাবল ফিগার কত? 2। 2 এর ডাবল ফিগার কত? 4। এভাবে রাফে লিখবো। এটা মূল খাতায় লিখবো না, এটা রাফে লিখবো। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত? 16, 16 এর ডাবল কত? 32, 32 এর ডাবল কত? 32 এর ডাবল হচ্ছে 64। এভাবে লিখবো। তবে আমাদের জানতে হবে কতটুকু লিখতে হবে এবং কোথায় গিয়ে থামতে হবে।
1 লিখেছি, 1 এর পর 2, 4, 8, 16, 32, 64 লিখেছি, বাট 64 এর ডাবল তো আমরা জানি 128, মানে 128। কিন্তু 64-র দ্বিগুণ 128 আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমরা লিখবো কিন্তু এমন কোনো কিছু লিখবো না যেটা 67 এর চেয়ে বড় হয়ে যায়। 64 এর যদি ডাবল ফিগার 128 লিখি তাহলে সেটা অবশ্যই 67 থেকে বড় হয়ে যাবে, তাহলে আমরা সেটা লিখতে পারবো না। ঠিক আছে, তাই আমাদের সংখ্যাটার দিকে খেয়াল রাখতে হবে। সো আমরা লেখা হয়েছে, ডান দিক থেকে লিখলাম 1822, 2844, 8, 16, 32, 64 লিখেছি, বাট এর বেশি লিখতে পারবো না, লিখবো ডান দিক থেকে। এইবার আমাদের যে কাজটা করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করবো বাম দিক থেকে। হ্যাঁ, কী ক্যালকুলেট করা লাগবে, যে কী যোগ করলে 67 হয়। সো প্লিজ আমরা খেয়াল করে দেখি, 64 এর সাথে কত যোগ করলে 67 হয়? 64-র সাথে 3 যোগ করলে 67 হয়, তাই না? তো 64 আর 2 কত? 66, 66 আর 1 67। ঠিক আছে, 64 এবং তার সাথে 2 যোগ করলাম 66, 66 আর 1 যোগ করলে কত হয়? 67। তো খেয়াল করো, এগুলো লাগছে এবং বাকি মানগুলো প্রয়োজন হচ্ছে না, মানে 67 মেলানোর জন্য বাকিদের প্রয়োজন হচ্ছে না। তো এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, আমরা যেগুলোতে টিক চিহ্ন দিয়েছি সেই টিক চিহ্নগুলোতে 1 বসবে, আর যেগুলোতে ক্রস চিহ্ন দিয়েছি সেগুলোতে বাইনারি ভ্যালু 0 বসবে। এবং একটা বিষয় বলে দিই, এখানে বাইনারি সংখ্যার অন্তর্গত অঙ্কগুলোকে বলা হয় বিট। তাহলে এখানে সর্বমোট কতটি অঙ্ক রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে বিটের যদি প্রশ্ন করা, এখানে কতটি বিট রয়েছে? 7টি বিট রয়েছে। তো বিটের নিয়ম কি? যেখানে আমরা টিক চিহ্ন দিলাম সেগুলোতে আমরা 1 দিলাম, আর যেগুলোতে ক্রস দেওয়া আছে সেগুলোতে ভ্যালু কত দিলাম? ভ্যালু দিলাম 0। এটা হচ্ছে আমাদের সংখ্যা, অর্থাৎ ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে নিয়ে যাওয়ার এমসিকিউ পদ্ধতি। এই পদ্ধতি তখনই কার্যকর হবে যখন শুধু পূর্ণাংশের মান দেওয়া থাকবে, কোনো ভগ্নাংশের মান থাকবে না, তখনই শুধু এই প্রক্রিয়াটা অ্যাপ্লাইবল। ওকে, আমাদের একটা এমসিকিউ পদ্ধতি শেখা হয়ে গেল। এবার আমরা রিভার্স প্রসেস শিখব। রিভার্স প্রসেস বলতে আমরা বাইনারি থেকে, এই যে আমরা এখন ডেসিমাল থেকে বাইনারি নিয়ে গেলাম না, এবার আমরা কি করব? একটা বাইনারি থেকে আমরা ডেসিমালে নিয়ে যাব। এটা বাইনারি থেকে ডেসিমাল ভ্যালুতে বা দশমিক ভ্যালুতে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক বিপরীত পদ্ধতি। অর্থাৎ আমাদের সংখ্যা থেকে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি যাচ্ছিলাম, এবার কি কম্পিউটারের সংখ্যা পদ্ধতি থেকে আমরা আমাদের সংখ্যা পদ্ধতিতে আসব। ঠিক আছে, ঠিক বিপরীত প্রক্রিয়া। এটাও এমসিকিউ পদ্ধতি, এটা হচ্ছে এমসিকিউ এর 2 নম্বর পদ্ধতিটা। দুইটা এমসিকিউ পদ্ধতি রয়েছে, এক্ষেত্রেও নিয়মটা একই। যদি সংখ্যাটা শুধুমাত্র পূর্ণাংশ মান দেওয়া থাকে, সংখ্যাটা যদি শুধুমাত্র পূর্ণাংশ মান দেওয়া থাকে, ঠিক আছে, তাহলেই শুধু এই এমসিকিউ পদ্ধতিটা কার্যকর হবে। তো আমরা একটা সংখ্যা লিখছি, বাইনারি সংখ্যা। ওকে, এমন একটা বাইনারি সংখ্যা লিখলাম। এই বাইনারি সংখ্যাটা থেকে আমরা বেস বা ভিত্তি 10-এর মান বের করব। ঠিক আছে, এই বেস বা ভিত্তি 2 থেকে বেস বা ভিত্তি 10 দেখা যাচ্ছে। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে যদি কোনো দশমিক অংশ থেকে তারপরে যদি আর কোনো মান থাকতো, ভগ্নাংশ থাকতো, তবে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হতো না। তো আমরা এইভাবে বাইনারি লিখেছি। বাইনারি লেখার পরে এবার আমাদেরকে ভ্যালু বসাতে হবে। ভ্যালু বসানোর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা রাফে লিখবো। হ্যাঁ, প্রক্রিয়াটা আমরা রাফে লিখবো। কি লিখবো? ডান দিক থেকে লিখবো। ডান দিক থেকে কি লিখবো? ডান দিক থেকে লিখবো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, মানে প্রত্যেকটা বিটের নিচে বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে কি বলা হয়? বিট। এই প্রত্যেকটি বিটের নিচে ডান দিক থেকে লিখতে হবে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 এর ডাবল কত? এই যে আমরা 32 তো লিখলাম, তারপরে কত লিখলাম? 64 লিখলাম। তো 64 এর ডাবল কত? 128, মানে প্রত্যেকটা বিটের নিচে ডাবল ফিগার লিখেছি। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এইভাবে লিখেছি। লেখার পরে যে কাজটা করা লাগবে, এখানে যে ভ্যালুগুলো 0 আছে, জিরোর নিচে ভ্যালুগুলো কেটে দিতে হবে। মানে আমরা সবগুলো ভ্যালুই রাখবো, কিন্তু 0-র নিচে, মানে যে বিটগুলোর নিচে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কেটে দিব। মানে এটা তো রাফে করছি আমরা, রাইট? তাই কাটতেই পারি। তো কেটে দেওয়ার পর অবশিষ্ট মানগুলোকে যোগ করতে হবে। অবশিষ্ট মানগুলো কি কি? 128 এর সাথে 64 যোগ করতে হবে। ঠিক আছে, 128 এবং 64 যোগ করব, তারপরে 32 যোগ করব। ঠিক আছে, তো 8 যোগ করব, 4 যোগ করব। ঠিক আছে, যোগ করে আমরা দেখব যে ফলাফল কত আসে। তো তোমরা ক্যালকুলেটরে যোগটা করবা এবং অবশ্যই যারা ভিডিও দেখছো তারা জানাবা তোমাদের মানটি কত এসেছে। ঠিক আছে, তোমরা সঠিকভাবে তার মান বের করতে পারছো কিনা। তো
তো 128 আর 64 যোগ করলে সম্ভবত 192 হবে। 192 এবং 32 যোগ করলে 192 এবং 32 যোগ করলে হচ্ছে 224 হচ্ছে, ঠিক আছে। 224 আর 8 232, 32 আর 4 236 মান বের হচ্ছে, ঠিক আছে। তো সবার কি 236 বের হয়েছে? অবশ্যই জানাবে, হ্যাঁ, 236 বের হয়েছে কিনা। তো এই হচ্ছে পদ্ধতি। অনেকে বলতে পারে যে ভাই এইগুলোর জন্য তো ক্যালকুলেটর পদ্ধতি রয়েছে, তাহলে আমরা কেন ক্যালকুলেটর পদ্ধতিটা ব্যবহার করব না? এখান থেকে আমার তোমাদের কাছে প্রশ্ন, ক্যালকুলেটর যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো 3টা সীমাবদ্ধতা রয়েছে। এটা বলে আমি আমাদের মূল ক্লাসে চলে যাব। আমরা এতক্ষণ এমসিকিউ পদ্ধতিগুলো আলোচনা করছিলাম, এরপরে 12টি রূপান্তর পদ্ধতিতে আমরা এগোবো। তো ক্যালকুলেটর পদ্ধতি আমরা কেন ব্যবহার করব না, তার প্রথম কারণটি হচ্ছে ক্যালকুলেটর পদ্ধতিতে যে বাইনারি বিট বের করছি আমরা, সে সর্বোচ্চ 9টি বাইনারি বিট প্রদর্শন করতে পারে, 10টি বাইনারি বিট প্রদর্শন করতে পারে না। আমরা যদি 100FX যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করি তারা 10টি বাইনারি বিট প্রদর্শন করতে পারে না, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের মান ম্যাথ ইরোড দেখায় বা সিনট্যাক্স ইরোড দেখায়। অর্থাৎ 511-র জন্য 9টি বিট লাগে, সে প্রদর্শন করতে পারবে, বাট সে 512-র জন্য যখন 10টি বিট প্রয়োজন হবে তখন সে বের করতে পারবে না। প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে ক্যালকুলেটর পূর্ণাংশের মান বের করতে পারে কিন্তু ভগ্নাংশের মান বের করতে পারে না, এটা হচ্ছে দ্বিতীয় সীমাবদ্ধতা। এবং সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে ক্যালকুলেটর অ্যাডমিশন অ্যালাউ না। তো তাই আমি তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা যখন তৈরি হব ফুল বেসিক থেকেই যেন তৈরি হই এবং সেই মোতাবেকই যেন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো শেখার চেষ্টা করি। ওকে, তো আমরা আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখবো। আমরা সামনের টিউটোরিয়ালে আমরা সাধারণ বেসিক আলোচনা করেছি এবং কি 2টা এমসিকিউ পদ্ধতি আলোচনা করেছি। সামনের টিউটোরিয়ালে আমরা বিস্তারিত সংখ্যা পদ্ধতির 12টি রূপান্তর নিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো স্টার্ট করব, ঠিক আছে। তো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।